31 নম্বর কি বলছিলাম, এটা এখন আমাদের নেই, এটা এখন চলে গেছে কত 300A তে। এইটা আমাদের কি সম্পত্তির অধিকার, যে বাবার সম্পত্তি আছে আমি তো পাবোই, বাবাকে লাথি বার করে দিই, বাবাকে যদি লাথি বারো করে দিই আলটিমেটলি সম্পত্তি আমার কাছেই আসবে। এই প্রবলেমের জন্য এই নিয়ে অনেক কেস হয়েছে, এই কেস নিয়ে এখন ওটা হয়ে গেছে লিগাল রাইট, ওটা ফান্ডামেন্টাল রাইট নেই এখন। মানে আমার বাবা যদি চায়, আমি যদি বাবা সারাদিন সেবাও করি, বাবা সারাদিন সেবা করি, বাবা চাইলে লাথিও মারতে পারে আমাকে, আর যদি সেবা না করি তাহলে লাথি মারবেই, বুঝা গেছে? তার মানে কি সেটা এখন তাদের কন্ট্রোলে চলে এসছে। ঠিক আছে, এই পোর্শন দুটো এখন আর করার দরকার নেই, এগুলো এখন করার নেই, এগুলো আমি বলেছিলাম আগের দিন। এই পোর্শনটা উঠে গেছে এখন, এইটা হয়ে গেছে এখন 120A ইউএপি এর আন্ডারে, দেশদ্রোহ, দেশদ্রোহের আন্ডারে, ওটা ফালতু একটা ল। এটা অনেক ধরনের কেস আছে, এই নিয়ে আরো কেস আছে। মিসা বলে একটা অ্যাক্ট আছে, মিসেলেনিয়াস অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা এমার্জেন্সি সময় লাগানো হয়েছিল। ঠিক আছে, এমার্জেন্সি যখন হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় এই কেসটা লাগানো হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের যে লালু প্রসাদ যাদব আছে না, লালু বিহারের মুখ্যমন্ত্রী ছিল সেই সময়, যখন ও জেলে ছিল এই এমার্জেন্সি সময়, তখন ওর প্রথম মেয়ে হয়, প্রথম মেয়ে, মানে ওর বউ বাড়িতে, ও ওখানে, কিন্তু সেই সময় ওর প্রথম মেয়ে হয়। ওর জন্য মেয়ের নাম রাখা হয় মিসা ভারতী। এই একটাকে মাথায় রাখার জন্য, যে এই একটার আমি জেলে গেছিলাম, তাহলে এই অ্যাক্টের নামেই মেয়ের নাম রেখে দিয়েছে। এখনো বিয়েতে গুগলে সার্চ করবি, দেখবি যে রয়েছে মিসা ভারতী এখন অ্যাক্টিভ রয়েছে বিহার পলিটিক্সে, বুঝা গেছে? আচ্ছা, এবার যেটা আমাদের কাছে আজকে পড়তে হবে সেটা হলো গিয়ে এই ভদ্রলোককে, এই ভদ্রলোককে পড়তে গিয়ে আজকে মাথা খারাপ হবে। আর্টিকেল নাম্বার 32, এই একটা মাত্র আর্টিকেলকে বলা হয় মাদার অফ অল ফান্ডামেন্টাল রাইট। যত ফান্ডামেন্টাল রাইট দেখছিস তার সবার বাবা মানে মা, মাদার অফ অল ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল নাম্বার 32। কেন কেন বলা হয়? দেখ, লজিক্যাল অনুযায়ী কি হয়, সাপোজ ধর আমি কোনো একটা ক্রাইম করলাম, সেই ক্রাইমের রেসপেক্টে যার এগেনস্টে করছি, তাকে সে কি করবে, সে সবার আগে আমাকে লোয়ার কোর্টে নিয়ে যাবে, তুই কোর্টে চল ভাই, এই কোর্ট আমাকে সাজা দিল বা সাজা না দিল, তারপরে কি কোথায় আসবে, ডিস্ট্রিক্ট কোর্টে আসবে, এটাকে সেশন কোর্ট বলে। সেশন কোর্ট থেকে কোথায় আসবে, ডিস্ট্রিক্ট কোর্টে যাবে, লাগলো সময় 5 বছর। ঠিক, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হলো না, হাইকোর্টে গেল, লাগলো 10 বছর, এতদিনই সময় লাগে। হাইকোর্টেও কাজ চললো না, তারপরে যাবে সুপ্রিম কোর্ট, সেখানে লাগলো 15 বছর। তারপরে হ্যাঁ, সাপোজ ধর যখন আমি কোনো ক্রাইম করলাম, সাপোজ ধর তুই এটা ক্রাইম করলি, এবার তুই আমার এগেনস্টে করেছিস, আমি তোর নামে কোথায় করবো, সবার আগে লোকাল কোর্ট, সেশন কোর্টে করবো, সেশন কোর্টের থেকে আমি কোথায় যাবো, ডিস্ট্রিক্ট কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, এইভাবে তো চলে। সুপ্রিম কোর্টের উপরে উপরে কিছু নেই তো, আর সুপ্রিম কোর্টে হাইয়েস্ট। তাহলে এই করতে করতে দেখ কত বছর হয়ে গেল, প্রায় 30 বছর। তুই ক্রাইম করেছিস 30 বছর বয়সে, যখন তোকে সুপ্রিম কোর্টে তখন তো 60 বছর হয়ে গেছে, কি করেছিস সেটাই ভুলে গেছিস। ঠিক আছে, সুতরাং এরকম টাইপের সমস্যাগুলোকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে কয়েকটা পোর্শন আছে। সেই পোর্শনগুলোর আন্ডারে তোর যদি কোনো রকম ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, মানে কোনো রকম ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে যদি কেউ কোনো রকম ঝামেলা করে, কেউ করতে দিচ্ছে না, তো ফান্ডামেন্টাল রাইট মানে সমস্যা হচ্ছে, সেইখানকার রেসপেক্টে আমাদের আর্টিকেলই কি বলে, আর্টিকেল নাম্বার 32 রেসপেক্টে তুই ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারিস, এই সব কটা কোর্টকে হাঁটিয়ে দিয়ে ডিরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারিস। ঠিক আছে, তুই ডিরেক্ট হাইকোর্টে যেতে পারিস, ডিরেক্ট হাইকোর্টে যেতে পারিস। তাহলে যখন সুপ্রিম কোর্টে যাবি তখন কোন নম্বর আর্টিকেল দিয়ে যাবি, 32 দিয়ে, এই যেটা এটা দিয়ে। আর যখন ইয়েতে যাবি তখন যাবি হলো গিয়ে 226 দিয়ে, ওটা আসবে যখন 226 নম্বর আর্টিকেল পড়বো তখন দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখন শুধু এইটুকুই জানি যে তোর আর্টিকেল নাম্বার 32 দিয়েই আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখ, খেয়াল করে, আলটিমেটলি এই আর্টিকেলটা কি করছে, তোকে বাঁচাচ্ছে তো একটা এক্সটেন্টে গিয়ে, তাই না? তোর ফান্ডামেন্টাল রাইটটা কি করছে, বাঁচাচ্ছে। তাহলে সেই রেসপেক্টে এই আর্টিকেলটাকেই বলা হয় এর জন্য যে মাদার অফ অল ফান্ডামেন্টাল রাইট, বোঝা গেছে? এবার এর জন্য কিছু পোর্শন আছে, সেইগুলোকে বলা হয় রিটস। এটাকে আমরা কি বলি, রিটস। রিটস হলো কি এমন জিনিস, যে জিনিসগুলো এইখান থেকে এইখানে যখন যাবি তুই,
কোনো একটা ক্রাইম হয়েছে, ফান্ডামেন্টাল রাইট গন্ডগোল হয়েছে, তুই যখন সুপ্রিম কোর্টে যাবি কিছু তো নিয়ে যাবি, কিছু তো বলবি যে কি হয়েছে। সেই জিনিসগুলোই, হ্যাঁ প্রমাণগুলো তো থাকবে, প্রমাণ তো হাতেই থাকবে, কিন্তু তুই কোন ক্যাটাগরিতে যাবি? ঠিক আছে, তুই তুই এখানে এসে বললো কালকে একটা অনুষ্ঠান ছিল, আমি কালকে বিরিয়ানি খেয়ে এসেছি, আমি তো জিজ্ঞেস করবো কি অনুষ্ঠান ছিল, নিশ্চয়ই সাধ্য হবে না যে কেউ মরে গেছে বিরিয়ানি খাবে, সম্ভব না। হয় অন্নপ্রাশন ছিল, জন্মদিন ছিল, বিয়ে ছিল, পৈতে ছিল, ডিভোর্স ছিল, কিছু একটা ছিল। সেইখানকার রেসপেক্টে কি হয়েছে, আমি আমি এই যে রিটস তুই এটা খেয়েছিস, খাবার খেয়েছিস, কি কোন অনুষ্ঠানে খেয়েছিস, সেটাই হলো কি এই রিটস। বোঝা গেছে জিনিসগুলো? রিটসের মধ্যে প্রথম যে পোর্শন, ভালো করে মনে করবে এগুলো, নাহলে উড়ে যাবে। প্রথম পোর্শনকে বলা হয় হেবিয়াস কর্পাস। প্রথম যে রিট, প্রথম রিটের নাম হলো কি হেবিয়াস কর্পাস। অদ্ভুত নাম, ল্যাতিন নেম, স্পেনের থেকে এসেছে। এইটার নর্মাল মানে হলো ব্রিং দ্য বডি, বডি নিয়ে আসো। হেবিয়াস কর্পাস কি এর মানে কি? এর মানে হলো কি, এটা একটা কেস আছে, কেসটার নাম হলো কি কানাই চ্যাটার্জি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেস স্টাডিগুলো আমাদের এখন করতে হবে, কেস স্টাডিগুলো আমাদের অনেক পরে করতে হবে, সবার লাস্টে কেস স্টাডি করবো। যা পড়বি সেই রিলেটেড যেসব কেসগুলো হয়েছে সেই কেস, সবগুলো লাগবে না, আমাদের 130 মতো লাগবে পরপর, তারপরে আমরা সিলেক্টিভ পড়বো। 130 অব্দি আমাকে পড়তেই হবে, কিছু করার নেই ওটা, যদি ভালো পরীক্ষা দিতে হয় ওইগুলো পড়তেই হবে। এখন যদি পিওনের পরীক্ষা, মানে মালিকের পরীক্ষা, তারপর হলো কি ড্রাইভারের পরীক্ষা, এগুলো দিলে ডোমের পরীক্ষা, এইসব পরীক্ষা দিলে তো এত কিছু পড়ার দরকারই নেই। কিন্তু যখন পড়াশোনা হচ্ছে ভালোভাবে হবে। প্রথমটা হলো গিয়ে ব্রিং দ্য বডি। যেমন সাপোজ ধর ও কোনো জায়গায় ফেসেছে, ঠিক আছে, কোনো একটা বাজে জায়গায় ফেসেছে, বাজে কাজ করতে গিয়ে ফেসেছে বেচারা। এইবার ওকে পুলিশ তুলে নিয়ে গেল, চাইলে পুলিশ নেবে। এবার পুলিশ যখন তুলে নিয়ে যাবে, পুলিশের কাছে পুলিশও কিছু করতে পারে না। পুলিশের এটা অধিকার বলতে পারি, বা পুলিশের এটা প্রসিডিওর, যে পুলিশকে 24 ঘন্টার মধ্যে ওকে ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে, 24 আওয়ার্সের মধ্যে ওকে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাতে হবে। ম্যাজিস্ট্রেট হলো গিয়ে প্রথম ব্যক্তি বা প্রথম পোস্ট যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কোড বানায়। প্রথম ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলতে হবে যে এই লোকটা কি কি ভুল করেছে। তখন ম্যাজিস্ট্রেট কি করবে, বলবে ঠিক আছে। ম্যাজিস্ট্রেট কথা মানে হলো গিয়ে আমাদের যে আইএএস পরীক্ষা হয় না, ইউপিএসসি এর পরীক্ষাটা হয়, ইউপিএসসি পরীক্ষার জন্য পোস্ট থাকে না আইএএস, আইএএস পোস্টে একটা লোক যখন চাকরি পায়, ফার্স্ট চাকরি, তখন সে দেখা হলো কি এডিএম, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এরপর একটা প্রমোশন পায় 3 বছরের মধ্যেই, তখন সে হয়ে যায় কি ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একটা ডিস্ট্রিক্টের হেড। এবার যখন ও ডিএম থাকে, ডিএম এর 3টে আলাদা আলাদা পোর্শন থাকে। যে ডিএম তার মানে কি ও অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দেখছে, ঠিক, ও অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দেখছে। এবার এই ডিএমই যখন এলাকার মধ্যে, যখন পঞ্চায়েত সিস্টেম পড়বো আমরা, পঞ্চায়েত দেখবি, তোরা ছোটবেলায় পড়েছিস হয়তো, যাদের পল সায়েন্স ছিল, যে পঞ্চায়েতের 3 স্তরীয় ব্যবস্থা, ত্রিস্তরীয় ব্যবস্থা, 3টে পার্ট আছে পঞ্চায়েতের মধ্যে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। আর জেলা পরিষদ, জেলা পরিষদ ডিএম কে রিপোর্ট করে টাকা পয়সার রেসপেক্টে। তার মানে কি ডিএমই যখন ডিস্ট্রিক্টের টাকা পয়সা সামলায়, ভালো করে বুঝবি, যখন ডিএম ছিল ওই একটাই লোক, কিন্তু সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দেখছে তখন হলো ডিএম, ঠিক আছে। যখনও টাকা পয়সা রিলেটেড দেখছে তখন হয়ে যাচ্ছে কি ডিসি, ডিস্ট্রিক্ট কালেক্টর, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কালেক্টর সাথে সাথে ওর কাছে আরেকটাই আছে, যখন ও এজ এ নর্মাল জাজের মতো বিহেভ করে তখন হয়ে যায় কি ম্যাজিস্ট্রেট, একটাই লোক কিন্তু, ঠিক আছে। তাহলে পুলিশের কাজ কি, প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছানো, যে ভাই এই ছেলেটা এই ভুলটা করেছে, তাহলে আমাদের পরবর্তীকালে ইনভেস্টিগেশনের জন্য আমার এই ছেলেটাকে দরকার। তখন ম্যাজিস্ট্রেট কি করবে, আচ্ছা আমি একে কি করি, পুলিশ কাস্টডিতে পাঠিয়ে দিই 14 ডেজের জন্য, কথা কথা বলছি। তাহলে কি 14 দিনের জন্য ওকে এবার পুলিশ ধোলাবে, ভালো করে ধোয়াবে, এবার মোটামুটি 5 কিলো কমে যাবে, এমন ধোয়াবে, ঠিক আছে। এবার এই যখন পুলিশ কাস্টডি দেয়, অনেক সময় হয় কি এই পুলিশ এই যে মাঝখানকার পুলিশও তো বোকা না। পুলিশ কি করে,
যদি ওর মতো যদি ও ধরে খুব বিশাল ডন একটা, ঠিক আছে, বিশাল ডন, এবার ও কি করে, কারণ 24 ঘন্টা পুলিশ কি করে নেবে, পুলিশ তখন কি করে, ওকে তুলবে হলো গিয়ে শুক্রবার দিন বিকালবেলা, শনিবার হাতে রোববার হাতে, দুদিন আগে ওকে রোগড়ে নেবে, তারপরে গিয়ে সোমবার দিন, তারপর সোমবার দিন ওকে ইয়ে করবে, বলবো এই মাঝখানে তো ছুটি ছিল, তাই না? তাহলে এই এই মাঝখানে দুদিনের রেসপেক্ট অনেক সময় হয় যে পুলিশ মারতে 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 লোকে মেরে ফেলতে পারে, হতেই পারে, সেইটাকে বাঁচানোর জন্য, সেইটাকে বাঁচানোর জন্য আমাদের এইখানকার রেসপেক্টে বলে দেওয়া আছে যে ভাই তুই যে লোকটাকে তুই অ্যারেস্ট করেছিস সেই লোকটার বডি নিয়ে আয়, সশরীরে ওখানে থাকতে হবে, যদি এরকম টাইপের কেস থাকে তো। ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, বাড়ির লোক খুঁজেও পাচ্ছে না, পুলিশ স্টেশনে গেছে, বলছে আপনাদের অ্যারেস্ট করতে, আমি তো করিনি অ্যারেস্ট, হতেই পারে আমি অ্যারেস্ট করিনি, ওকে মেরে পুঁতে দিয়েছে কোথাও একটা, ঠিক আছে, তোকে গলায় দড়ি দেবে না, দড়ি 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 ছিঁড়ে যাবে, একমাত্র পুতলেই ভালো, গ্র্যাভিটি আছে, হালকা ঠেলা মারবে বসে যাবে, ঠিক আছে, খারাপ হবিস না, এগুলো তো ইয়ার্কি মারা হচ্ছে। তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলছি, এই পোর্শনটাকে আমরা কি বলছি, হেবিয়াস কর্পাস, যেইখানকার রেসপেক্টে কি হচ্ছে, কোনো একটা মানুষকে সশরীরে ওখানে থাকার জন্য কোর্ট অর্ডার দিচ্ছে, বুঝা গেছে, সমস্যা নেই, ইজি, আচ্ছা খুব ভালো কথা। দু নম্বর, তাহলে একটা 1 নম্বর বোঝা গেল তো, শিওর তো, ধন্যবাদ। 2 নম্বর, 2 নম্বরটা হলো গিয়ে কিউ ওয়ারান্টো। এর মানে কি, এর মানে হলো বাই, হ্যাঁ কিউ ওয়ারেন্টো, এর কথা বললো গিয়ে বাই হুইচ অথরিটি। এবার সাপোজ ধর ওকে পুলিশ ধরতে গেছে, পালিয়ে গেছে, কথা কথা বলছে, পুলিশ ধরতেই পারিনি ওকে, এইবার ও গিয়ে বাড়ির মধ্যে বসে রয়েছে চুপচাপ, ঠিক আছে, পুলিশ পিছু পিছু গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে বলছে ভাই তোকে অ্যারেস্ট করতে হবে, এবার ও এইসব পড়েছে, এইসব পড়ার রেসপেক্ট, তখন বলছে আচ্ছা তাহলে একটা কাজ করুন, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, দেখবি পুলিশের সিনেমা টেমা থাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়, বা তোর বাড়ি সার্চ করবো, সার্চ ওয়ারেন্ট দেয়, তার মানে কি ওই যে ওয়ারেন্ট কথাটা এসছে, ওয়ারেন্ট কথাটা এই ওয়ারেন্টও থেকে এসছে, ঠিক আছে, বাই হুইচ অথরিটি, কোন অধিকারে তুমি এসছো, অ্যারেস্ট করতে এসছো, অ্যারেস্ট ওয়ারেন্ট দাও, সার্চ করতে এসছো, সার্চ ওয়ারেন্ট দাও, তোমাকে ফাঁসি দেবো, তার জন্য থাকে ডেথ ওয়ারেন্ট, সেই ডেথ ওয়ারেন্ট সাইন করতে হয় জেলারকে, ঠিক আছে, তার মানে কি বাই হুইচ অথরিটি যখনই আসবে কোশ্চেন, যে কোন অধিকারে তুমি আমাকে যেছো, নাহলে তো যে কোনো রকম পুলিশ যে কোনো লোককে যা কিছু করতে পারে, তাই না, পুলিশদেরও তো হাত হাত আটকাতে হবে, নাহলে তো গন্ডগোল হয়ে যাবে, পুলিশ যদি হাত না আটকাস তাহলে তো ফান্ডামেন্টাল রাইট করে লাভ নেই কোনো, এগুলো সবকিছুই পুলিশ নষ্ট করে দিতে পারে, যা যা পড়েছে এখন অব্দি, তাই পুলিশের কাছে ওরকম টাইপের একটা চেক দেওয়া থাকে, যাতে পুলিশ যাতে ওই মানে ভুলভাল জিনিসপত্র না করতে পারে, ঠিক আছে, এটাকে কি বলা হয়, কিউ ওয়ারেন্টো, বাই হুইচ অথরিটি, বোঝা গেছে, ইজি। 3 নম্বর হলো কি প্রহিবিশন, বাংলায় বলা হয় নিষেধ, ওই নিষেধ করা, বারণ করা। এবার এইখানকার রেসপেক্টে তুই যখন দেখবি ওই বাংলা যে পিডিএফটা, বাংলা পিডিএফ দেখবি এগুলো বাংলা দেওয়া রয়েছে, বাংলা আরো আরো খতরনাক, এই তো নর্মাল ইংলিশে তো তাও ঠিকঠাক আছে, বাংলা আরো খতরনাক, অদ্ভুত অদ্ভুত ওয়ার্ড, চোখ খুলে যাবে দেখলে। প্রহিবিশন, প্রহিবিশন কথা মানে কি, সাপোজ ধর যে একটা কেস হয়েছে হাইকোর্টে, আর সেম কেস হয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে ধরে নেই এই কেসটা হয়েছে 2010 সালে, আর হাইকোর্টে ধরে এই কেসটা হয়েছে 2012 সালে, তাহলে কোনটা আগে হয়েছে, সুপ্রিম কোর্ট আগে হয়েছে। সুপ্রিম কোর্টের রেসপেক্টে কেসটা কি, ধরে নে কেসটা হলো গিয়ে এমন একটা কেস যে কিডন্যাপ করছে কাউকে, কেউ কাউকে কিডন্যাপ করছে, এবার কিডন্যাপের রেসপেক্টে দেখা যাচ্ছে যে কিডন্যাপ করেছে, টাকা পয়সা পায়নি, তাকে হয়তো মেরে ফেলেছে, সে বাচ্চাটাকে মেরে ফেলেছে, কথার কথা বলছে, তাহলে সেই রেসপেক্টে সুপ্রিম কোর্ট কি বললো, আছে এরকম টাইপের যদি কোনো কেস হয় তাহলে 12 বছরের জন্য জেল হবে,
এরকম একটা কিছু অর্ডার দিল, কথা কথা বলছে, হাইকোর্টে পরে হয়েছে, হাইকোর্টে ধরেন এরকম সেম কেস হয়েছে, কিন্তু সেখানে হাইকোর্ট কি বললো, আচ্ছা বাদ দে, এটাতে 8 বছরের জেল হবে। তাহলে বড় কে এখানে? সুপ্রিম কোর্ট বড়, তাহলে সুপ্রিম কোর্ট অর্ডারটা বেশি পায় আর এর থেকে, ঠিক? তাহলে সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টকে বলে, ভাই তুই এই জাজমেন্টটা দিস না, কারণ এই জাজমেন্টটা দিলে আমার আগের জাজমেন্টটা ইয়ে হচ্ছে, কারণ অটোমেটিক্যালি যখনই কোনো উকিল কেস লড়বে তখন তোর জাজমেন্ট নেবেই না, নেবে আমার জাজমেন্টটাই, কারণ আমি তোর থেকে অনেক বড়। তাহলে সুপ্রিম কোর্ট তার নিচের লেভেলের কোর্টকে কি করছে, একটা নিষেধ করছে, বারণ করছে কোনো কিছু করতে, সেটাকে আমরা কি বলছি, প্রহিবিশন। এইটা এইটা এমন না যে সুপ্রিম হাইকোর্ট হতে পারে, এইটা ডিস্ট্রিক্ট কোর্টের সাথে সেশন কোর্টও হতে পারে। খেয়াল করে দেখ, এই যে এই ইয়েটা এর সাথে এ হতে পারে, এর সাথে এ হতে পারে, এর সাথে এ হতে পারে, ঠিক আছে? উপরের একটা জিনিস তার থেকে নিচের পোর্শনের জিনিস, এটাকে বারণ করা। বোঝা গেছে? ইজি। এখন তো এসি লাগবে বাবা, বাড়িতে গেলে বুঝতে পারবি কাকে এসি বলে। হ্যাঁ হ্যাঁ, কি কি মুখস্থ করবি না তো বুঝবি, বুঝবি মুখস্থ হওয়ার কিছু নেই তো। আর্টিকেল মুখস্থ করতে গেলে কত মুখস্থ করবি, দাঁত খুলে যাবে এরপর মুখস্থ করতে করতে। কনসেপ্ট ক্লিয়ার করলেই হবে। সেরকম হ্যাঁ, 1 থেকে 30 অব্দি ভালো করে আগে বুঝবি, তারপরে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আবার দাগিয়ে দেবো আমি, যেগুলো শুধু পরীক্ষার জন্যই লাগবে, কিন্তু বুঝতে হবে, না বুঝতে পারলে পরবর্তীকালে এগোতে পারবি না, পরবর্তীকালে যখন কেস ল পাবো তখন তখন অসুবিধা হয়ে যাবে। তাহলে 5টার মধ্যে কটা করালাম? 5টা ছিল টোটাল রিড, করালাম কটা? 3টে, 2টো রাখলাম, 2টো আজকে করাবো না, আগে 3টে করবি তারপর 2টো করাবো, ঠিক আছে? একবার 5টা করলে হয়ে যাবে অবস্থা, রাইট। আরো আছে, এরপর একটা সার্সিওরারি, কেমন লাগছে এবারটা শুনতে? সার্সিওরারি, CERTIOTARI, সার্সিওরারি, সার্সিওরারি। আচ্ছা, তাহলে 3টে করালাম, 2টো পরের দিন করাবো, ঠিক আছে? মুখস্থ করে আসবি কিন্তু, মানে বুঝে আসবি। এই পোর্শনটা পড়ার দরকার নেই, আসবে না এটা, এটা উঠেও গেছে। এটা কি বলছে? 33 নম্বর আর্টিকেল কি বলছে? পাওয়ার অফ পার্লামেন্ট টু মডিফাই দ্য রাইটস কনফার্ড বাই দ্য পার্ট ইন দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য ফোর্সেস। মানে কি? এর মানে হলো গিয়ে, যেসব লোকেরা আর্মি, পুলিশ, এয়ারফোর্স এরকম টাইপের জবের মধ্যে রয়েছে, তাদেরকে যদি এখন বলা হয় যে ফান্ডামেন্টাল রাইট ফলো করতে, গন্ডগোল হয়ে যাবে। রোববার করে ছুটি সব জায়গায়, গভর্নমেন্ট অফিসে। এখন যদি কোনো আর্মির লোকের সাথে, আমাদের এখানে পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আর্মির লোক বলছে ভাই ফান্ডামেন্টাল রাইট আছে আমার, রোববার করে ছুটি, আমি এখন যুদ্ধ করতে যাবো না, আমি এখন বাড়িতে শুয়ে থাকবো, প্রবলেম। তাহলে এরকম টাইপের এরকম টাইপের জিনিসপত্র যেগুলো ফোর্সের মধ্যে আছে, এরকম টাইপের জিনিসের ক্ষেত্রে পার্লামেন্টের কাছে হাইয়েস্ট অথরিটি আছে, যে পার্লামেন্ট ওটাকে মডিফাই করতে পারে। পার্লামেন্ট বলে দিল যে ভাই তুই এক কাজ কর, যুদ্ধকালীনটা পুরো করে নে, যদি বেঁচে থাকিস পরবর্তীকালে আমি 2 মাস ছুটি দিয়ে দেবো, আর যদি না বেঁচে থাকিস পরের জন্মে দেখা যাবে। বুঝে গেছে? 34 নম্বর বলছে রেস্ট্রিকশন, মানে কি? আটকানো, বাধা দেওয়া। রেস্ট্রিকশন অন রাইটস কনফার্ড বাই দ্য পার্ট হোয়াইল মার্শাল ল ইজ ইনফোর্স ইন এরিয়া। তার মানে কি, আমাদের এখানে দাঙ্গা হয়েছে, কথার কথা বলছি, এবার সেইখানকার রেসপেক্টে আমাদের ফান্ডামেন্টাল রাইট কি বলছে? আমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো লোকের সাথে কথা বলতে পারি, ঠিক আছে? যা খুশি বলতে পারি, যতক্ষণ অব্দি ওর ফান্ডামেন্টাল রাইট নষ্ট হচ্ছে। গল্প করতে পারি, একসাথে খেলতে পারি, আড্ডা মারতে পারি, যা খুশি করতে পারি। এবার চারিদিকে দাঙ্গা হচ্ছে, আমি ওখানে বসে 4 জন মিলে তাস খেলছি রাস্তার পাশে, কিন্তু চারিদিকে দাঙ্গা হচ্ছে, সমস্যা। এরকম টাইপের জায়গায় আমাদের ফান্ডামেন্টাল রাইট কাজ করে না, এক্সেপ্ট 2টো আর্টিকেল। এক নম্বর আর্টিকেল হলো গিয়ে কিছু কিছু জায়গায় 19 আর 21। 19 গুলো কি বলছিল মনে আছে তো? 19 কি বলছিল ভুলে গেছিস? বা 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 বা, এর জন্যই বলছি পড়তে। 19 কি বলেছে? এই তো প্রোটেকশন অফ সার্টেন রাইটস, ফ্রিডম অফ স্পিচ। আমি তখন জিজ্ঞেস তো করতে পারবো যে কেন আমাকে তুলছিস, আমাকে কেন হাঁটাচ্ছিস, তাই না?
হ্যাঁ সবই ছিল, রাইট টু এই তো ফ্রিডম অফ স্পিচ, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাওয়া, ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরে বেড়ানো, যে কোনো জায়গায় জমি কেনা, যে কোনো ব্যাংকে টাকা রাখা, যা খুশি জব করা, সেগুলো সবকিছু কিছু নাইন হয়েছিল। তাহলে এইখানকার রেসপেক্টে যখন এখানে হচ্ছে, তার মানে কি হচ্ছে, যখন কোন রকম মার্শাল ল লাগছে কোথাও, তাহলে সেইখানকার রেসপেক্টে এই দুটো আর্টিকেলকে হাঁটানো যায় না, আর্টিকেল নাম্বার 19, আর্টিকেল নাম্বার 21। তবুও একদম এক্সট্রিম কন্ডিশনেও 19 নম্বর আর্টিকেলটাকে হাঁটানো যায়, যদি যুদ্ধ হয়, ইন্টারনাল ঝামেলা হয়, এরকম টাইপের ইয়েতে 19 নম্বর আর্টিকেল একটা এক্সটেন্টে গিয়ে আমরা ওটাকে ইয়ে করতে পারি, অ্যাবজর্ব করতে পারি, কিন্তু 21 নম্বর আর্টিকেল করা যায় না। 21 নম্বর আর্টিকেল কি বলছে? রাইট টু লিভ উইথ ডিগনিটি, বেঁচে থাকার অধিকার। কোথাও মার্শাল ল হচ্ছে, আমাকে বললো ভাই তুই এক কাজ কর, এমনি তো মরেই যাবি, তুই এখনই মরে যা, সম্ভব না। তাহলে এরকম টাইপের সিচুয়েশন করা যায় না। মানে 21 নম্বর আর্টিকেল এটা প্রচুরবার পরীক্ষায় এসছে, যে কোন রকম এমার্জেন্সির সময়, কোন রকম দাঙ্গার সময় কোন ফান্ডামেন্টাল রাইটের কোন আর্টিকেল আমরা তুলতে পারবো না, আমরা ওটাকে আপলিফট করতে পারবো না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 21 নম্বর আর্টিকেল। মনে থাকবে তো? 21 নম্বর আর্টিকেলকে কোনো দিন, এখন অব্দি এই আর্টিকেলটাকে কোনো দিন এটাকে ইয়ে করা যায় না, তোলা যায় না, বা এটাকে বন্ধ করে দেওয়া যায় না। বুঝা গেছে? চলতেই থাকবে। ঠিক আছে। 35 নম্বর কি বলছে? লেজিসলেটর টু গিয়ে দরকার নেই। বুঝা গেছে? ফান্ডামেন্টাল রাইটের মোটামুটি একটা কনসেপ্ট, ফান্ডামেন্টাল অনেক বড় জিনিস, এরপর আবার আসবো, সমস্যা নেই। 1.5 বছর ধরে এই 404টা পেজই পড়বি। হ্যাঁ 1.5 বছর ধরে, 1.5 বছর লাগবে। বোঝা গেছে? আমার লেগেছিল 3 বছর, তোদের 1.5 বছরে পড়াবো। আমার 3 বছর লেগেছিল। আর মাস্টার্স করতে 3 বছর লেগেছিল, 3 বছর 2 বছর লেগেছিল, আর ফালতু একটা ইউনিভার্সিটি যার জন্য আর 1 বছর সময় লেগেছিল রেজাল্ট আসতে। BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বোঝা গেছে? এরপরে একটা জিনিস আসবে এই পোর্শনটা, এটা একটা অদ্ভুত জিনিস, ডিপিএস, পুরো অদ্ভুত জিনিস। এইখানকার রেসপেক্টে শুধু জ্ঞানের কথা বলা আছে, কিন্তু জ্ঞান যদি না মানিস, তোকে পুলিশ কোর্ট কিছু করতে পারবে না, তবু এটা জ্ঞানের মতো করে বলতে হবে। ডিপিএসপি ডাইরেক্টিভ, হ্যাঁ 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 অবশ্যই আছে, এইটাকে বলা হয় কি, আমি জানি না বাংলা কি বলে, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলাটা ভুলে গেছি, বাংলাটা পিডিএফ এ দেওয়া রয়েছে। এইখানকার রেসপেক্ট ভালো করে বুঝ, দেখ এইটা বলছে লেখা রয়েছে। ডিরেক্টিভ মানে কি? ডিরেক্ট করা, মানে প্রচার করা। ডিরেক্টর মানে কি? যে সবকিছুকে তৈরি করে, প্রচার করে। ডিরেক্টিভ প্রিন্সিপাল মানে কি? ওটা প্রিন্সিপাল, পিএল, আদর্শ বলে না, তোর প্রিন্সিপাল ঠিক না, মানে তোর এই জিনিসটা খুব বাজে প্রিন্সিপাল সেট করলো, তার মানে কি তোর আদর্শটা ঠিক না। তাহলে ডিরেক্টিভ প্রিন্সিপাল মানে কোন একটা আদর্শর কথা কেউ বলছে, কি জন্য বলছে? স্টেট মানে দেশ, দেশের পলিসি বানানোর জন্য। ঠিক আছে? দেশের পলিসি বানানোর জন্য কিছু ডিরেকশন আমাদের দেশই দিচ্ছে, আমাদের গভর্নমেন্টই দিচ্ছে আমাদেরকে, যে ভালো নাগরিক হয়ে যা, ঠিক আছে, সুস্থ স্বাভাবিক লাইফ ইয়ে কর, সকালবেলা হাট, পেটে চর্বি রাখিস না, এই জিনিসগুলো ডিপিএসপি বলে। ঠিক আছে? আবার আমারও সেমই আছে, আমারও পেটে চর্বি আছে, বুঝতে পারছিস? আদর্শ জানি না ভাই, দেখে নে ইয়েতে কি আছে। বাংলাটা ভুলে গেছে, বাংলাটা কি ছিল? দেশ, হ্যাঁ, নির্দেশাত্মক নীতি, জানি না ভাই, নির্দেশাত্মক নীতি। বুঝা গেছে? তাহলে ডিফিনেশনটা বুঝতে পারলাম আমরা, ডিফিনেশন কি বলেছে। ঠিক আছে? 37 নম্বর কি বলছে? এর যে অ্যাপ্লিকেশন গুলো আছে, পরবর্তী অ্যাপ্লিকেশন গুলো পড়বো, সেগুলো সব এর মধ্যেই রয়েছে, এর মধ্যেই পার্ট রয়েছে। ঠিক আছে? কোন রকম কোর্ট এটাকে ভায়োলেট করলে কোন রকম কোর্ট আমাদেরকে সাজা দিতে পারে না। বুঝে গেছে? 38 নম্বর কি বলছে? 38 নম্বর বলছে হলো গিয়ে আমাদের
মানে লোকেদের যারা নাগরিক তাদের ওয়েলফেয়ার মানে তাদের ভালো করার জন্য কিছু প্রমোশন যে ভালো করার জন্য সেগুলোর জন্য আমাদের সোসাইটির মধ্যে আমাদের দেশ বা আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা কোনো একটা গভর্নমেন্ট এন্টিটি একটা সোশ্যাল অর্ডার মেনটেন করবে যাতে কোনো রকম ঝামেলা না হয়। সকালবেলা যে মাছ বেচে সে যদি একদিন না আসে মাছ খাওয়া হবে না, যারা সবজি বেচে সবজি খাওয়া হবে না, তারপরে কি যদি স্কুলের টিচার না আসে স্কুল হবে না, তার মানে সবকিছু অর্ডারে চলছে। তো সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে, সবার যদি কাজগুলো সেম না হয় তাহলে কি হবে, আমাদের সোশ্যাল অর্ডার টিকবে না। ঠিক, তাহলে সেই রেসপেক্টে গভর্নমেন্টের কি করণীয়, যে এই পুরো অর্ডারটাকে মেনটেন করা, বোঝা গেছে? বা এটা মানুষের কর্তব্য, এই যে স্টেট শুড সিকিউর, রাজ্যের কাছে রাজ্য এটা সুনিশ্চিত করবে যাতে একটা সোশ্যাল অর্ডার থাকে। কি জন্য? সমাজের লোকেদের ভালো করার জন্য, বোঝা গেছে? হ্যাঁ, ইজি তো, ইজি তো। 39, সার্টেন প্রিন্সিপালস অফ পলিসি টু বি ফলোড বাই দ্য স্টেট। শুধুমাত্র স্টেট যে তোমাকে জ্ঞান দেবে সেটাও না, স্টেটেরও কিছু কর্তব্য আছে যে সে পলিসিগুলোকে মেনে চলবে। ঠিক আছে, শুধু স্টেট আমাদেরকে বলে দিলে ভাই তুই এটা করবি খারাপ করবি না, স্টেটেরও কিছু কর্তব্য আছে, সে তো করবেই, লোকজন তো করবেই, কিন্তু স্টেটেরও কিছু কর্তব্য আছে সেগুলোকে পালন করা, বোঝা গেছে? 39A কি বলছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। সাপোজ ধর একজন লোক রয়েছে এ, একজন লোক রয়েছে বি। এর মাস গেলে মায়না হলো গিয়ে ধরে নে 10 লাখ টাকা, এর মাসের মায়না 10 লাখ টাকা, আর বি এর মাসের মায়না 100 টাকা। দুজনের মধ্যে কোনো একটা কেস নিয়ে ঝামেলা হচ্ছে, কোর্টে রয়েছে। এবার বি কি এর মতো লয়ার অ্যাফোর্ড করতে পারবে? এ তো প্রচুর হাইফাই লয়ার অ্যাফোর্ড করবে না, একজনের জায়গায় 3জন লয়ার নিয়ে চলে আসবে। বি তো এমনি ভয় পেয়ে যাবে কি হয়ে গেল লাইফে। তখন কি হচ্ছে, আমাদের দেশের যে কোর্ট, গভর্নমেন্টের তরফে কোর্ট, গভর্নমেন্ট ওকে ফ্রি একটা উকিল দেবে, ফ্রি লয়ার দেবে। ঠিক আছে, ফ্রি উকিল দেবে, যে ওর থেকেও টাকা নেবে না, কিন্তু গভর্নমেন্ট ওই উকিলকে টাকা দিয়ে দেবে। ওইটাকে বলা হয় কি? পাবলিক প্রসিকিউটর। ঠিক আছে, পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটরের কাজ কি? যারা একদম দুস্থ, যাদের কাছে একদম পয়সা নেই, তাদেরকে গভর্নমেন্টের চোখে ফ্রি লিগাল এড দেবে। কেন লিগাল এড দেবে? আর্টিকেল নাম্বার 14টাকে ইনটেক্ট রাখার জন্য। আর্টিকেল 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। তাহলে এখানকার রেসপেক্টে যখনই কোনো রকম সমস্যা হবে, তা আমাকে কি এ আর বি কে সেম জায়গায় রাখতে হবে। সেম জায়গায় যদি না রাখি তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, তাই না? তাহলে এরকম যখন সিচুয়েশন থাকবে, যখন গভর্নমেন্ট ফ্রি লিগাল এড দেবে, সেই ফ্রি লিগাল এডের জন্য কি করবে? একটা ফ্রি লয়ারকে নিয়ে আসবে, যাকে আমরা কি বলছি? পাবলিক প্রসিকিউটর। কোশ্চেন দিতে পারে যে পাবলিক প্রসিকিউটর যে কনসেপ্টটা, সেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 39A তে রয়েছে, বোঝা গেছে? কোশ্চেন কেমন আসতে পারে? চলো, হ্যাঁ না একটাই আছে। এবার 39A না, এগুলো কি বলতো, এগুলো পরবর্তীকালে অ্যাড হয়েছে, মানে পরপর জিনিসগুলো ছিল, পরবর্তীকালে যদি সংশোধন হয়েছে, মাঝখানে জায়গা নেই, 39 এর পর তো 40 হয়ে গেছে, তাহলে এবার যদি মাঝখানে 40 ঢোকাতে হতো ওটা, তাহলে তো এগুলোকে প্রত্যেকটা একটা করে পেতে হতো, তাই না? পরপর রয়েছে তো, মাঝখানে এখানে একটা রয়েছে এ, এখানে রয়েছে বি, এখানে রয়েছে সি। এখন মনে হলো যে এ আর বি এর মাঝখানে একটা ঢোকাতে হবে, তাহলে কি হবে? এখানে যদি বি করি তাহলে এটাকে সি করতে হবে, এটাকে ডি করতে হবে, সবকটা চেঞ্জ করতে হবে। ওর জন্য কি করেছে? এইটার মধ্যেই সাবসেকশন করে দিয়েছে, যাতে ওর পরেরটাই ওটা পরবর্তীকালে অ্যাড হয়েছে। যখন দেখবি এই যে এগুলো মানে কি, এগুলো পরবর্তীকালে অ্যাড হয়েছে, বুঝা গেছে? আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 40 কি বলেছে? ভিলেজ পঞ্চায়েত তৈরি করতে হবে। ভিলেজ পঞ্চায়েত কেন তৈরি করতে হবে? যাতে ওখানকার লোকাল সমস্যা ওখানকার লোকাল লোকেরাই দেখতে পারে। এখন সুন্দরবনের কোনো সমস্যা আমি যদি এখান থেকে গিয়ে দেখা শুরু করি, কিছু বুঝতেই পারবো না, বুঝে সমস্যা লেগে যাবে। তাহলে এটা উচিত না যে ওদের ওখানকার লোকই ইলেক্ট হোক, ওদের ওখানকার লোকেরাই বুঝতে হবে ওদের সমস্যাটা কি আছে। সেই রেসপেক্টে এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজেশন কনসেপ্ট। ডিসেন্ট্রালাইজেশন কনসেপ্ট বাংলায় বলে কি? বিকেন্দ্রীকরণ। মানে আমরা কি জানি, আমরা উপর থেকে নিচের দিকে অর্ডার দিই। প্রথমে দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে স্টেট গভর্নমেন্টকে আসবে, স্টেট গভর্নমেন্ট অর্ডার দেবে ডিস্ট্রিক্টকে,
ডিস্ট্রিক্ট থেকে আসবে মিউনিসিপ্যালিটিতে, মিউনিসিপ্যালিটি থেকে আসবে ওয়ার্ডে, তাই না? তার মানে তারপরে আমার কাছে আসবে। তাহলে কি উপর থেকে নিচের দিকে নামছে, ঠিক? আমি সাপোজ ধর এখন নোটবন্দির কেসটা, যে ডিমনিটাইজেশন যেটা হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথমে করেছে, অর্ডার পাস করেছে, স্টেট গভর্নমেন্টের কাছে গেছে, স্টেট গভর্নমেন্ট ডিস্ট্রিক্টকে বলেছে, ডিএম কে বলেছে, ডিএম লাগু করেছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে, মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিসারকে, মিউনিসিপ্যালিটি থেকে কিসে গেছে, তোর ওয়ার্ড মেম্বার, যে ওয়ার্ডের যে কাউন্সিলর তার কাছে গেছে, ওয়ার্ডের কাউন্সিলর তোকে গেছে বলেছে। তাহলে উপর থেকে নিচে আসছে তো, এইটাকে বলে কি সেন্ট্রালাইজেশন, উপর থেকে নিচে কেন্দ্রীকরণ। আর আমি আমি কি করবো, নিচ থেকে উপর দিকে উঠবো, সেটাকে বলবো বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। বোঝা গেছে? তা ডিসেন্ট্রালাইজেশনটা আমাদের পঞ্চায়েত রাজের একদম কোর। এবার পঞ্চায়েত রাজ থেকে কোশ্চেন দিতে পারে, ভুড়ি ভুড়ি কোশ্চেন, যে কোন নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা কোন নম্বর সংবিধান সংশোধনের থেকে আমাদের এই পঞ্চায়েতের কনসেপ্টটা এসছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গিয়ে 73 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে এসছে। তিনটে আলাদা আলাদা সাবসেকশন আছে বলেছি, তিনখানা পার্ট দিয়ে পঞ্চায়েত তৈরি, ঠিক? এবার দেখ এই 73rd দিয়ে কি এসছে, পঞ্চায়েত এসছে। এর পরেরটাই 74th দিয়ে কি এসছে, মিউনিসিপ্যালিটি এসছে। ঠিক আছে? ওই যখন দেখবো 243 যেটা বললাম, এ থেকে জেড অব্দি যখন পড়বো, সেটা পুরোটা পঞ্চায়েতের। আর জেড এ থেকে জেড টি অব্দি ওইটা পুরোটা হলো গিয়ে মিউনিসিপ্যালিটির। গভর্নমেন্টের চোখে মিউনিসিপ্যালিটিকে লোকাল ইয়েতে বলা হয় হলো গিয়ে আরবান লোকাল বডিজ, ইউএলবি। এর মধ্যে মিউনিসিপ্যালিটি থাকে, মিউনিসিপাল কোঅপারেশন থাকে, দুটোই থাকে। আমাদের এখানকার মধ্যে যে মিউনিসিপ্যালিটি গুলো, সেগুলো কি আমাদের এখানকার মিউনিসিপ্যালিটি, কিন্তু কলকাতা চলে যায়, কলকাতায় মিউনিসিপ্যালিটি নেই, কলকাতা হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন, কেএমসি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। কিন্তু আমাদের এখানে মিউনিসিপাল কর্পোরেশন নেই, মিউনিসিপ্যালিটি আছে। তার মানে কি, মিউনিসিপ্যালিটি ছোট জায়গার জন্য, মিউনিসিপাল কর্পোরেশন বড় জায়গার জন্য। বোঝা গেছে? আচ্ছা, এবার এই যে ভিলেজ পঞ্চায়েত তৈরি করার জন্য দুটো কমিটি ছিল, যে কমিটিগুলো হিউজ পরিমাণ কাজ করেছে, যারা এই ভিলেজ পঞ্চায়েতের কাজ করে। কি কি? প্রথমটা হলো গিয়ে বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি। কমিটির বানানটা দারুণ, COMMI ঠিক আছে? তোদের একটা বাজারে বানান লিখে দেবো, দেখি পারিস কিনা। বলবন্ত রায় মেহতা কমিটি। 2 নম্বর হলো অশোক রায় মেহতা কমিটি। এই দুটো কমিটি হলো গিয়ে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, কি লাগছে? এই যে বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক রায় মেহতা কমিটি, এই দুটো কমিটি হলো গিয়ে আমাদের পঞ্চায়েত রাজ তৈরি করার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য। ঘুমাস কেন? সকাল থেকে কি খেয়েছিস বাড়ি থেকে? কিচ্ছু খাসনি? কিচ্ছু খাওয়ার দেয় না বাড়িতে? এত হ্যাঁ, টাইমই নেই। কটায় বেরোস বাড়িতে? 10টা বেরোনোর পর টাইম নেই? কটায় উঠিস ঘুম থেকে? 9:30? 9টা? 1 ঘন্টা লাগে না নড়তে, জিনিসটা বোঝ। 1 ঘন্টা সময় লাগে নড়তে। নিউটনের সেকেন্ড ল, ভর বেগ, ভর আর বেগ, ভর বেশি বেগ কম। তাহলে পঞ্চায়েতের ইয়েতে কি বললাম, পঞ্চায়েত রাজ কটা টায়ারের? 3 টায়ার, 3 টায়ার সিস্টেম বলেছিলাম, ঠিক আছে? গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তাহলে এটা 3টে নিয়ে তৈরি হচ্ছে আমাদের পঞ্চায়েত। পঞ্চায়েত মধ্যে কোন কোন কমিটি খুব উল্লেখযোগ্য? একটা বলবন্ত রায় মেহতা কমিটি, একটা অশোক রায় মেহতা কমিটি। কোন সংবিধান সংশোধনের রেসপেক্টে এটা এসছে? 73 নাম্বার। 73 নাম্বার, 74 থেকে মিউনিসিপ্যালিটি এসছে, 73 নাম্বার থেকে পঞ্চায়েত এসছে। পঞ্চায়েতের কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? 40 নম্বর আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। বোঝা গেছে? এই 4টের বাইরে কোশ্চেন দেবে না, এই 4টে কোশ্চেন দেবে, এর বাইরে কোশ্চেন দেবে না। বোঝা গেছে? ইজি তো? কি হয়েছে? ঘুম পাচ্ছে? কি হয়েছে? কি হয়েছে? কষ্ট হচ্ছে দেখে? তাহলে সেলফ ডাউট হচ্ছে? কিছু তো একটা হচ্ছে, কষ্ট লাগছে, এত এত কঠিন জিনিস বলে? কঠিন তো না এগুলো, এগুলো কঠিন হলে তো হয়েই গেল। বলতো ইয়েতে আর্মিতে একটা পোস্ট আছে, লেফটেন্যান্ট, নাম শুনেছিস না? বানান বল দেখি। হয়ে গেল।
আরে বাংলায় বানাতে বাংলা ওয়ার্ড, ওয়ার্ডটা তো ইংলিশে, তাহলে ইংলিশে ইংলিশে স্পেলিংটা বল। লিউটেন্যান্ট, কথাটা হলো লিউটেন্যান্ট, আমরা বই লেফটেন্যান্ট কিন্তু লিউটেন্যান্ট, বলতে পারবি? আর্মির একটা পোস্ট লিউটেন্যান্ট, বল বল বল, একটু 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 জোরে বল। এল এল ই এ ইউ টি আই এন এ এন টি, লাউটেন্যান্ট। হ্যাঁ হ্যাঁ, লিউটেন্যান্ট, কথাটা হলো লিউটেন্যান্ট। এল ই এ, ইংলিশ ইয়েতে লিখি, বল। এল এল ই এ ইউ, লিউ টি এ টি এ, লিউটেন্ট, বল বল। লিউটেন্যান্ট, টি এ টি এ এন টি, লিউটেন্ট। বল 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 বল, লিউটেন্যান্ট বল। এল ই এ ইউ, লিউটেন্যান্ট, টি এ তাও বল। ইউ হবে না, বল বল বল, সেটা বল। পি পি এল, পি এল ই এ টি এ এন ইউ এন টি, দাঁড়া না, বল বল বল, চেষ্টা কর চেষ্টা কর। পুলিশের পরীক্ষা দিবি নাকি, আর্মি পরীক্ষা দিবি, দে বল। লিউটেন্যান্ট, এটা পোস্টের নাম, পোস্টে পাচ্ছিস না। আমি ইচ্ছা করি এই বানানটা কেন ধরলাম। মনে থাকবে? মিথ্যা তুমি 10 পিঁপড়ে, মিথ্যা তুমি 10 পিঁপড়ে। এইটা হলো আসল বানান, বুঝা গেছে? এবার থেকে লাইফে ভুলবি না, মিথ্যা তুমি 10 পিঁপড়ে, লিউটেন্যান্ট। লিখবি কি, এটা লেখার কি আছে, এটা কি লিখবি? তোর কাজ করে আবার ছবি আঁকতো, আমার ছবি আঁক, পড়াচ্ছি না আমি, ছবি আঁক। লিখে এই যে এইটা কি লিখে, কি তার কাটা, এটা কি লিখে? ইয়েতে একটা ওয়ার্ড আছে বাংলায় বলে অনিন্দ, যাকে নিন্দা করা যায় না, থাকে না? শুনেছিস না নামটা, অনিন্দ, যাকে যাকে নিন্দা করা যায় না, তার ইংলিশ কি হয়? অনিন্দ, অনিন্দ, অলিন্দ না, অনিন্দ, অলিন্দ এখানে হার্টে থাকে, অনিন্দ, অনিন্দ ইংলিশ কি? অনিন্দর ইংলিশ, হ্যাঁ হ্যাঁ, পিএনপিসি। বল বল দেখি, বেসিক এগুলো দেখ, ছোট ছোট জিনিস কত ইউজ করেছিস বাংলায়, বল বল বল। অনিন্দ ইংলিশ, যাকে যাকে নিন্দা করা যায় না, অদ্ভুত নাম। ইরিপ্রোকেবল, ইরিপ্রোকেবল, ইরিপ্রোকেবল।
কোনো কিছু বিখ্যাত লোক, ইংলিশ কি? ফেমাস, ভেরি গুড। ভিআইপি কি? ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, প্রসিদ্ধ, বাংলায় প্রসিদ্ধ বলে ফেমাস। সিনোনিম? সিনোনিম না, সমার্থক শব্দ, বিপরীত হলে অ্যান্টোনিম হতো। সমার্থক, ফেমাস, বিখ্যাত। কত পড়েছিস ছোটবেলায়? কুকুর, ও হ্যাঁ, প্রচুর দাম কুকুরের। বল, বিখ্যাত, রিনাউন্ড, রিনাউন্ড পার্সোনালিটি, এমিনেন্ট পার্সোনালিটি, এমিনেন্ট। হ্যাঁ হ্যাঁ, লিজেন্ড, লিজেন্ড আলাদা, লিজেন্ড আলাদা। ফেমাস, রিনাউন্ড, এমিনেন্ট, স্প্লেন্ডিড, গ্লিটারাস, গ্ল্যামারাস, কত কিছু হয়। পড়েছিস অন্যগুলো, ওগুলো শুনেছিস, এমন ধরে শুনিসনি। আচ্ছা হলো, তাহলে 40 নম্বর আর্টিকেলটা হলো। 41 নম্বর আর্টিকেল কি বলছে? রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন, টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। কাজ করার অধিকার, পড়াশোনার অধিকার, ঠিক, আর কিছু পাবলিক অ্যাসিস্ট্যান্স। পাবলিক অ্যাসিস্ট্যান্স মানে কি? পাবলিক পাবলিক অ্যাসিস্ট্যান্স মানে কি? কোনো অন্ধ লোক রাস্তা পার হচ্ছে, হেল্প করে দিলাম। হ্যাঁ, একটা এক্সটেন্টে গিয়ে তাই। তাহলে এইগুলো দেখ, তাহলে কি জ্ঞান দেওয়া না? তুই যদি না করিস কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। কোনো ভিখারিকে টাকা দিলি, না দিলে কি এসে গেল? ও কি বলবো, মনে মনে গালাগালি দেবে, মুখে ধরে বলতে হবে, মুখে মনে মনে গালাগালি দেবে যে এই লোকটার সামনে কতবার চাইলাম দিলই না, বাজে লোক, কিছু বলে দিল একটা। কে যদি এখন তুই দিলি, তোকে আশীর্বাদ দিয়ে দিল, ওর আশীর্বাদে তো কিছু হবে? কিচ্ছু হবে না। ওর গালাগালি তো কিছু হবে? কিচ্ছু হবে না। তাহলে জ্ঞান তো, জ্ঞানগুলো এখানে রয়েছে। বোঝা গেছে? 42 নম্বর কি বলছে? প্রভিশন ফর জাস্ট, জাস্ট কথাটার মানে বলবি ধরা, অ্যান্ড হিউম্যান, হিউম্যান না কিন্তু, হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। এর মানে কি? জাস্ট মানে কি? ওই জাস্ট না, জাস্ট, হ্যাঁ জাস্ট মানে সঠিক। পল সায়েন্স পড়ছো, ইংলিশ না। জাস্টিস, যেটা সঠিক। প্রভিশন ফর জাস্ট এন্ড হিউম্যান মানে কি? হিউম্যান না কিন্তু, হিউম্যান, হিউম্যানের বেঁচে থাকার মতো জায়গা, হিউম্যান, ওটাকে হিউম্যান বলে। হ্যাঁ, সমাজ, সমাজ সোসাইটি, হিউম্যানের মতো বেঁচে থাকার অধিকার, মানুষের মতো কন্ডিশনস। এখানে যেমন তোরা পড়ছিস, এইটা হলো কি হিউম্যান কন্ডিশন। ইনহিউম্যান কন্ডিশন কি? তো আমি ওখানে ড্রেনের পাশে বসতাম, তোদের ড্রেনের নিচে লাইন দিয়ে বসাতাম, সেটা হলো কি ইনহিউম্যান কন্ডিশন, মানে ওতে পড়তে পারবি না, তাই না? তার মানে কি ওই বসানোর জায়গাটা নেই, পড়ার জায়গাটা নেই, তাই না? তাহলে কি হিউম্যান কন্ডিশন মানে কি? হিউম্যান কন্ডিশন মানে কি হলো গিয়ে কাজ করার জন্য মানুষ যেভাবে থাকতে চায় সেরকম টাইপের একটা কন্ডিশন তৈরি করে দেওয়া, ঠিক? তাহলে সেই কন্ডিশন কি? কাজের জন্য, কাজের সময় সেরকম একটা কন্ডিশন তৈরি করে দেওয়া। আর প্রসবের সময়, যখন প্রেগনেন্ট মানুষ বা প্রেগনেন্ট মহিলারা হয়, সেই প্রেগনেন্ট মহিলাদের সেই প্রেগনেন্সির সময় সেই কন্ডিশনসটাকে দেওয়া, যাতে কোনো রকম ইনফেকশন না ছড়ায়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, লিভিং ওয়েজ এক্সেট্রা ফর ওয়ার্কার্স। দেখবি খেয়াল করে, বিভিন্ন রকম যারা কাজে যায়, যারা একদম মজদুর, তাদের দেখবি একটা কার্ড থাকে, কার্ডটার নাম হলো কি ইপিএফ কার্ড, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড কার্ড। বা তাদের জন্য দেখবি খেয়াল করে যে ছোট ছোট যে গভর্নমেন্ট হসপিটালগুলো, সেইখানের জন্য আলাদা কার্ড থাকে, তুই ওখান থেকে অপারেশন করতে পারবি। এবার এই যে জিনিসগুলো, এইগুলো কি করছে, এই সোসাইটির যে নিচের লেভেলের লোকজন যারা ওয়ার্কার, তাদের জন্য একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে তুমি এই পোর্শনগুলো তুমি সুবিধা নিতে পারো, এগুলো সুযোগ সুবিধা নিতে পারো। যতক্ষণ অব্দি কোনো কোম্পানিতে 10 জন বা 12 জন কমপ্লিট না হচ্ছে, সেই কোম্পানিতে ইপিএফ কার্ড হোল্ড দেওয়া যায় না। কিন্তু যখনই 10 থেকে 12 জন লোক ওভার করে যায়, এক্সেস করে যায়, তখন তাদের কোম্পানির যে মালিক, তাকে এই কার্ড বানাতে তারা বাধ্য।
দিতেই হবে তাদেরকে। ইপিএফটা কেন করে? সাপোজ ধর কোনো একটা লোকের মাস গেলে 5,000 টাকা ইনকাম, সেই 5,000 টাকার রেসপেক্টে ও ইপিএফ এ, এই লোকটা ইপিএফ ফেলে কত টাকা, 500 টাকা ফেললো, 10%, 500 টাকা ফেললো। যে মালিক পক্ষ, মালিককেও ওই সেম অ্যামাউন্টের 500 টাকা দিতে হবে ওই অ্যাকাউন্টেই। ঠিক আছে, এই দুজনে মিলে কত হলো, 1,000 টাকা প্রত্যেক মাসে। এবার ধরে নে এই লোকটা 30 বছর কাজ করেছে, 30 বছর মানে কত, 360 মাস। তারপর যখন রিটায়ার করবে তখন ওই কোম্পানি থেকে যখন ইপিএফও তুলবে লাস্টে, তখন কত টাকা পাবে, 3.6 লাখ, ওটার পরবর্তীকালের জন্য। বোঝা গেছে? তার মানে যে টাকাটা এই লোকটা নিজের জন্য সেভিং করছে, সেম টাইপেরই টাকাটা, সেম অ্যামাউন্টের টাকাটাই আবার মালিক পক্ষ দিচ্ছে। এটা তোরা যদি কোনো প্রাইভেট জব করতি তাহলে সেইখানে রেসপেক্টও বড় কোম্পানি হলে তারাও দিত। ঠিক আছে, এইটা হলো কি ইপিএফ হলো কি আমাদের নর্মাল লোকেদের জন্য, প্রাইভেট লোকেদের। যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের জন্য হলো কি জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সেটার গল্প আলাদা। ঠিক আছে, যখন পাবি তখন দেখবি। পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য সেখানকার যে ওয়ার্কার, সেই ওয়ার্কারের যে কন্ডিশন, যে কি কি কন্ডিশন থাকতে পারে সেইখানকার মধ্যে, সেই ওয়ার্কারগুলোকে সেই ইন্ডাস্ট্রির মধ্যে আমাদেরকে পার্টিসিপেট করাতে হবে, যোগদান করাতে হবে। যদি সব ধরনের লোকই ইন্ডাস্ট্রিতে কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে, ইন্ডাস্ট্রি গ্রোথ হবে না। ইন্ডাস্ট্রি গ্রোথ না হলে ইন্ডিয়ার জিডিপি বাড়বে না, ডাউন হয়ে যাবে, তাহলে ইন্ডিয়া এগোতে পারবে না। ঠিক আছে, প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিজ। কোঅপারেটিভ সোসাইটি হলো গিয়ে, ধরে নে একটা কারখানা আছে, যে কারখানায় 100 জন লোক কাজ করে। ঠিক, এবার 100 জন লোক প্রত্যেকের মাইনে ধরে নে 10,000 টাকা। ঠিক আছে, তারা প্রত্যেকে এই 10,000 টাকা থেকে তারা প্রত্যেকে 500 টাকা করে জমায়। এবার ও ব্যাংকে জমাতে পারে, কিন্তু ব্যাংকে 500 টাকা করে জমালে ক টাকা জমবে আর, তাই না? লাইফ এসে কত টাকা জমাবে না। তখন কি করলো, এই 100 জন মিলে কি করলো, ওই কোম্পানির মধ্যেই একটা নিজের টাইপের একটা ব্যাংকই তৈরি করে ফেললো, যে ব্যাংকের একজন ক্যাশিয়ার থাকবে। ঠিক আছে, যেমন ব্যাংকের স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারের রেসপেক্টে দেখা যাচ্ছে দেখ প্রত্যেকে যদি 500 টাকা করে দেয়, তাহলে ওই যে জায়গাটা যেখানে ওরা নিজস্ব একটা প্রাইভেট ব্যাংক করলো, যেটা ওই কোম্পানির মধ্যেই বা কারখানার মধ্যেই, তাহলে সেখানে প্রত্যেক মাসে কত টাকা করে জমছে না? প্রত্যেক মাসে 50,000 টাকা জমছে। এবার 1 বছর কত টাকা জমবে, 6 লাখ টাকা। ঠিক, এইবার ধরে নে কোনো একটা লোক রমেশ, সুরেশ, যাই হোক, কোনো একটা লোক, তার মেয়ের বিয়ে, এবার তার লাগবে হলো কি ধরে নে 2 লাখ টাকা। এবার ওই 2 লাখ টাকা, এবার ওই যে 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকা ও যদি এখন ব্যাংক থেকে তুলতে যায়, তাহলে ব্যাংক কি করবে, সুদ নেবে, ইন্টারেস্ট নেবে, প্লাস অনেক কন্ডিশন দেবে, তোমার এই ইনকাম প্রুফ দেখাও, ওই জায়গা দেখাও, অনেক সমস্যা। তখন ওই লোকগুলো কি করছে, ভাই আমি আমার প্রাইভেট ব্যাংকের মধ্যে ঢুকলাম, আমার 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা নিয়ে নে, 2 লাখ টাকা এখান থেকে নিয়ে নিল, এখান থেকে নিয়েও প্রত্যেক মাসে কত করে, 500 টাকা করে দিচ্ছে। তখন কি করবে, বলবে না ভাই 500 টাকা দিলে হবে না, তখন তুই আমাকে এক কাজ করে তখন 1,000 টাকা করে দিবি। ওই ব্যাংকের লোকগুলোই বলছে, প্রাইভেট লোকগুলোই বলছে, তুই আমাকে, এখন তুই তো আমার এখানকারই লোক, তুই 1,000 টাকা করে দিবি আমাকে, 1,000 টাকা করে দিতে হবে। খেয়াল করে দেখ, 2 লাখ টাকা মানে কত এটা, ঠিক? তাহলে কত মাস লাগছে, 200 মাস। 200 মাস মানে কত, 10 বছর 120 মাস হয়, 200 মাস। বাবা রে বাবা, প্রায়। তাহলে 16 বছর, মানে 16.5 বছর হয়ে গেছে। তাহলে 16.5 বছরের মধ্যে টাকাটা দিয়ে দিল, ইন্টারেস্ট লাগলো না, তাই না? ইন্টারেস্ট দিতে হলো না। ব্যাংকে যদি হতো তাহলে তো ব্যাংকে ইন্টারেস্ট পড়তে হতো পরে আবার, তাই না? ও তো ইন্টারেস্ট লাগলো না। এরকম টাইপের যে স্ট্রাকচার গুলো বিভিন্ন রকম ছোট ছোট কোম্পানিতে তৈরি করে রাখা হয়েছে, সেই স্ট্রাকচার গুলোকে আমরা কি বলি, কোঅপারেটিভ সোসাইটি। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার হলো?
তাহলে কোয়াতে কত নম্বর পড়লাম? মাত্র 10টা আর্টিকেল পড়তে গেলে ঘাম ছুটে গেল। মাত্র 10টা থেকে বললাম, খেয়াল করে দেখ 32 থেকে শুরু করলাম, 40 তাও 32 দুটো পোর্শন বাদ রয়েছে, 3টে করেছি, দুটো বাকি আছে এখনো। আর 43 অব্দি গেলে 11টা আর্টিকেল হলো, তার মধ্যে আবার 2টো আর্টিকেল বাদ চলে গেছিল আগের পেজে। মাত্র 8-10টা আর্টিকেল হলো। চলো আজকে এতটাই। পরের দিন করাবো হলো গিয়ে সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। এগুলো পর, নাহলে কিন্তু মাথা থেকে আউট হয়ে যাবে পুরো।